Horror Stories by Night. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছেন। হরর স্টোরিজ বাই নাইম এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম। আজকে আমাদের ইউটিউব চ্যানেল হরর স্টোরিজ বাই নাইম এর চতুর্থ এপিসোড। যথারীতি আজকেও আমরা বেশ কিছু লোমহর্ষক ঘটনা দিয়ে সাজিয়েছি আমাদের আজকের এপিসোডটি। আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের আজকের এই এপিসোডটি। তো ঘটনায় যাওয়ার আগে আমি আমাদের ইমেল অ্যাড্রেসটি বলে দিই। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো naim.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের জানা অথবা আপনাদের জীবনে ঘটে যাওয়া সেরা লোমহর্ষক ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন, যাতে করে আমরা আমাদের এই শো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর আমাদের শো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের শো বা আমাদের ঘটনাগুলি আপনাদের কেমন লাগছে। আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এটি আমাদের এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা দেবে। তো আমি কথা না বাড়িয়ে আমি চলে যাই আমাদের ঘটনায়। আমাদের আজকে প্রথম দুটি ঘটনা আমাদের সংগ্রহ করে পাঠিয়েছেন আমাদের মডারেটর সামিন রাহাত। আমি চলে যাচ্ছি সামিন রাহাতের সংগ্রহ করা প্রথম ঘটনায়। এই ঘটনাটি সংগ্রহ করেছেন আমাদের মডারেটর সামিন রাহাত। এই ঘটনাটি সামিন রাহাতকে যিনি পাঠিয়েছেন তার নাম তামিম, আর তিনি এই ঘটনাটি পাঠিয়েছেন নারায়ণগঞ্জ থেকে। ঘটনাটি ঘটে যায় তার বড় ভাইয়ের সাথে। ঘটনাটি যার সাথে ঘটে যায় তার নাম নূর হাসান। তো তামিম যেভাবে ঘটনাটি পাঠিয়েছেন আমি সেভাবে এই ঘটনাটি বলার চেষ্টা করছি। আমি চলে যাচ্ছি ঘটনায়। প্রথম অধ্যায়, অজানা আহ্বান। ঢাকার ধানমন্ডির এক পুরনো ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে নূর হাসান ভাড়া এসেছেন। জায়গাটি বেশ সুন্দর হলেও ফ্ল্যাটের ভেতরে ঢুকলে যেন এক অদ্ভুত ভারী অনুভব হয়। দেয়ালের চটকহীন রং আর ফ্ল্যাটটি এমন নীরব যে নিজের শ্বাসের শব্দটি অবধি কানে বাজে। ফ্ল্যাট মালিকের সঙ্গে চুক্তি করার সময় তিনি দেখেছেন মালিক এ নিয়ে কোনো কথা জিজ্ঞেস করলে তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান। ফ্ল্যাট ভালো, আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন, এ কথার বাইরে তিনি কোনো কথা বলেননি। প্রথম কয়েক রাত বেশ ভালোই কেটেছিল, কিন্তু চতুর্থ রাতেই হাসানের অস্বাভাবিক কিছু মনে হয়। রাতের বেলা তার ঘুম ভেঙে যায় বাথরুম থেকে আসা পানির ট্যাপ খোলার শব্দে। টর্চ জ্বালিয়ে তিনি বাথরুমে গিয়ে দেখেন ট্যাপ বন্ধ, কিন্তু সিঙ্ক থেকে পানি পড়ছে। পানি মুছতে গিয়ে তার মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তিনি দ্রুত ঘুরে তাকালেন, কিন্তু সেখানে কেউ নেই। দ্বিতীয় অধ্যায়, কালো ছায়ামূর্তির উপস্থিতি। একদিন রাতে কাজ শেষে ক্লান্ত হাসান বিছানায় শুয়েছিলেন। রাত প্রায় 3টা। হঠাৎ করেই তার দরজার কাছে কারো হাঁটার শব্দ শুনতে পেলেন। ঘুমের ঘরে তিনি ভাবলেন হয়তো স্বপ্ন দেখছেন, কিন্তু শব্দটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো। তার বেডরুমের দরজা সামান্য খোলা ছিল। দরজার ফাঁকা দিয়ে তিনি দেখতে পেলেন এক জোড়া পা। সেই পায়ের পাতা সম্পূর্ণ উল্টো দিকে। হাসানের সারা শরীর জমে গেল। তিনি আলো জ্বালানোর জন্য সুইচ খুঁজতে লাগলেন, কিন্তু আলো জ্বলে না। পা দুটি ধীরে ধীরে তার ঘরের ভেতর ঢুকলো, আর সাথে সাথে ঘর জুড়ে এক ধরনের শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। ঘরের এক কোণে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে এলো। হাসান ভয়ে বিছানার পাশের দেয়াল ঠেস দিয়ে বসে পড়লেন। এক মধ্যবয়সী নারী, যার সারা মুখ পোড়া এবং চোখ দুটি গভীর শূন্যতায় ভরা। সে নারী ফিস ফিস করে বলল, আমাকে আর আমার সন্তানকে এখানে জ্বালিয়ে মারা হয়েছে। তুমি এখানে থাকতে এসেছো কেন?
এই কথা শোনার পর হাসান চিৎকার করে ওঠার চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ করে সেই ছায়ামূর্তি বেডরুমের জানালার দিকে ছুটে গেল এবং জানালার বাইরে গিয়ে অদৃশ্য হয়ে গেল। হাসান দৌড়ে গেল দরজা খুলে বের হবার জন্য, কিন্তু দরজা খুলতে গিয়ে দেখেন দরজার হ্যান্ডেল নিজে নিজেই ঘুরছে। বাইরে থেকে কেউ দরজা ধাক্কা দিচ্ছে। তিনি ভাবলেন জানালা দিয়ে চিৎকার করে কাউকে ডাকতে যাবেন, কিন্তু জানালার কাছে রক্তের হাতের ছাপ। হাসান অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে ভবনের কেয়ারটেকার তাকে দরজার বাইরে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। এর পরের দিনে হাসান বাসাটি ছেড়ে দেয়। শেষ অধ্যায়, সত্যের উদ্ঘাটন। হাসান ফ্ল্যাটটি ছেড়ে দেওয়ার পর ফ্ল্যাটের ইতিহাস জানার চেষ্টা করেন। তিনি জানতে পারেন 3 বছর আগে এই ফ্ল্যাটে এক মধ্যবয়সী নারী এবং তার 8 বছরের সন্তানকে জ্বালিয়ে মারা হয়েছিল। ফ্ল্যাটটি তারপর থেকেই খালি পড়ে আছে। যারা এখানে থাকতে এসেছে তাদের প্রত্যেকেই কিছুদিনের মধ্যেই পালিয়ে গেছে। আজও ধানমন্ডির সে ফ্ল্যাটে কেউ থাকতে আসে না। রাতে ফ্ল্যাটের ভেতর কান্নার শব্দ ভেসে আসে। জানালার পর্দাগুলো অদ্ভুতভাবে নড়াচড়া করতে দেখা যায়। যারা সে ভবনের পাশ দিয়ে হেঁটে যান তারা অনুভব করেন কেউ ওই ভবনটি থেকে তাদের দেখছে। ফ্ল্যাটটি এখনো অভিশপ্ত, যেখানে রাতের আধারে মৃত্যুর স্মৃতি আর প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। তো এই ছিল সামিন রাহাত এর সংগ্রহ করা ঘটনা। আর এই ঘটনাটি পাঠিয়েছেন তামিম নারায়ণগঞ্জ থেকে। আমি ধন্যবাদ জানাচ্ছি সামিন রাহাতকে এত চমৎকার একটি ঘটনা আমাদের সংগ্রহ করে দেওয়ার জন্য। আর আমি ধন্যবাদ জানাচ্ছি তামিমকে এত সুন্দর একটি ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য। আর আপনাদের কাছেও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে আমাদের পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য আমাদের ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো naim.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাই আমাদের আজকের দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটিও সংগ্রহ করে পাঠিয়েছেন আমাদের মডারেটর সামিন রাহাত। এই ঘটনাটি তিনি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম লিখন। তিনি ঘটনাটি পাঠিয়েছেন মালিবাগ চানবাগের গুলি থেকে। তো তিনি যেভাবে বলেছেন আমি সেভাবেই ঘটনাটি বলার চেষ্টা করছি। আমি চলে যাচ্ছি ঘটনায়। শীতলপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বিশাল একটি নদী। নদীটি গ্রামবাসীর জীবিকা নির্বাহের প্রধান উৎস। গ্রামের বেশিরভাগ মানুষ ছিল জেলে, যারা প্রতিদিন মাছ ধরত। তবে একটি কথা সবাই জানত, নদীর গভীরতম অংশে কেউ যেতে সাহস করত না। কারণ নাকি সেখানকার পানিতে বাস করত এক ভয়ঙ্কর দৈত্যাকার মাছ খেকো জিন, যেটিকে গ্রামবাসীরা স্থানীয় ভাষায় মেছোদেও বা মাছ খেকোদেও বলত। বলা হয় মেছোদেও এক ভয়ঙ্কর শক্তিশালী মাছ খেকো অভিশপ্ত জিন, যার প্রভাব নদীর গভীরে। লোকজন বিশ্বাস করত নদীর গভীর ভাগে তার বসবাস, আর যারাই তার বসবাসের এলাকায় যায় তারা আর কখনো ফিরে আসে না। একদিন গ্রামের এক যুবক নাম রবিউল, সেও মাছ ধরেই জীবিকা নির্বাহ করত। তার পরিবারের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। এক রাতে সে মাছ ধরছিল। নদীর কিনারা দিয়ে মাছ ধরার কারণে সে তেমন একটা মাছ পাচ্ছিল না। সে ভাবল গভীর নদীতে মাছ ধরলে বড় মাছ পাওয়া যাবে, যা তাকে অনেক টাকা এনে দেবে। সে ভাবে কি বা হবে গভীর নদীতে গেলে, হয়তোবা অন্য জেলেরা এইসব কুসংস্কার বানিয়েছে গভীর নদীর পানিতে মাছ খেকো জিন বসবাস করে, যাতে ওইদিকে তেমন কেউ না যায় মাছ ধরতে, আর তারা ইচ্ছা মতো যত খুশি মাছ ধরতে পারে। এই ভেবে সে নৌকা ঘুরিয়ে মাঝ নদীর দিকে যেতে শুরু করলো।
তারপর রবিউল একসময় তার নৌকা নিয়ে নদীর গভীর ভাগে পৌঁছে গেল। আকাশ কালো মেঘে ঢাকা, আর নদীর পানি ছিল অস্বাভাবিক ঠান্ডা। কিছুক্ষণ জাল ফেলার পর রবিউল জালে টান অনুভব করলো। তার মনে হলো সে বিশাল একটি মাছ ধরেছে। সে জাল টানতে শুরু করলো, কিন্তু জাল ছিল অস্বাভাবিক ভারী। হঠাৎ নদীর পানি অশান্ত হয়ে উঠল। রবিউল দেখল পানির নিচে দুটি বিশাল লাল চোখ জ্বলজ্বল করছে। একটি অদ্ভুত আকৃতির মুখ পানির উপর ভেসে উঠল। মুখটি মানুষের মতো, কিন্তু আকারে অনেক বড়, এবং তার গায়ের চামড়া ছিল মাছের আঁশের মতো। সে রবিউলকে বলে, তুই এখানে কেন এসেছিস? রবিউল আতঙ্কিত হয়ে বলল, আমি শুধু মাছ ধরতে এসেছি, দয়া করে আমাকে যেতে দিন। মাছ কাকু জিনটি হেসে বলল, তুই আমার এলাকা দখল করেছিস, আমার মাছ নিয়ে যাবি, এর জন্য তোকে মূল্য দিতে হবে। মাছ খেকর জিনটি এক ধাক্কায় রবিউলের নৌকা উল্টে ফেললো। রবিউল পানিতে পড়ে গেল এবং প্রাণপণে সাঁতার কাটতে চেষ্টা করলো, কিন্তু সেই জিনটি রবিউলের পা ধরে পানির গভীরে টেনে নিয়ে যেতে লাগলো। রবিউল অনেক ধস্তাধস্তি করে অনেক কষ্টে পা ছাড়িয়ে কোনোভাবে সাঁতরে সে নদীর পাড়ে এসে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে গ্রামের লোকেরা রবিউলকে অচেতন অবস্থায় খুঁজে পায় নদীর পাড়ে। এরপর রবিউল সবাইকে রাতের ঘটনা খুলে বলে। রবিউল এরপর থেকে পাগলের মতো হয়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, সবসময় শুধু বলে, ও ও আমাকে নিয়ে যাবে, আমি ওর মাছ নিতে গিয়েছিলাম, ওর রেগে গিয়েছে, ও আমাকে নিয়ে যাবে। এর মাসখানেকের মাথায় রবিউল মারা যায়। রবিউলের ঘটনার পর গ্রামের লোকেরা গভীর নদীতে যাওয়া পুরোপুরি বন্ধ করে দেয়, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে নদী থেকে কেউ কেউ অদ্ভুত গর্জন শুনতে পায়। নদীটি এখনো বয়ে চলেছে, তবে তার গভীরতা আর কেউ মাপতে যায় না। মাছ খেকর ভয়ঙ্কর কাহিনী প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়ে, আর গ্রামবাসীরা আজও গভীর রাতে নদীর কাছাকাছি যেতে ভয় পায়। তো এই ছিল সামির রাহাতের সংগ্রহ করা আজকের দ্বিতীয় ঘটনা। ধন্যবাদ সামির রাহাতকে আমাদের ঘটনা সংগ্রহ করে দেওয়ার জন্য, আর আমি ধন্যবাদ জানাতে চাই লিখনকে আপনার ঘটনার জন্য। আমি আবারও বলে দিই, আপনাদের কাছেও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের জানা সেরা লোমহর্ষক ঘটনা থাকে, আমাদের কাছে প্লিজ পাঠিয়ে দিন। আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য আমাদেরকে ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো naim.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনারা ঘটনা পাঠিয়ে দিতে পারেন। প্লিজ আমাদের ঘটনা পাঠা না হলে আমরা আমাদের এই চ্যানেল সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাই আমাদের আজকের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি পাঠিয়েছেন মুজিব সড়ক, সিরাজগঞ্জ থেকে তালুকদার মোহাম্মদ রাফি। তো তিনি যেভাবে ঘটনাটি বলেছেন আমি সেভাবে এই ঘটনাটি বলার চেষ্টা করছি। চলে যাচ্ছি ঘটনায়। এই ঘটনাটি মুক্তিযুদ্ধের পরবর্তীকালীন ঘটনা। তখন দেশ স্বাধীন হয়েছে মাত্র। ঘটনাটি ঘটে যায় আমার চাচার সাথে। তার বাসা সিরাজগঞ্জের একটি গ্রাম, নাম ঝাটিবেলা। সে সময় লোকজন সন্ধ্যার পরে ঘুমিয়ে পড়ত, আর ঠিক ফজরের নামাজের সময় উঠত। আমার চাচা ছিল বেশ চঞ্চল আর দুরন্ত। ঘটনাটি যেদিন ঘটে যায় সেদিন সে বেশ রাত করে বাসায় ফিরছিল। সে যে গ্রামটি থেকে ফিরছিল সেই গ্রামটি থেকে তার গ্রামে আসার জন্য একটি খাল পার হতে হয়। খালটির নাম
কাটা খাল, যা এখনো আছে। সে সময় খালটির উপর কোনো ব্রিজ করা যেত না। ব্রিজ করার জন্য পিলার বসাতে গেলেই তা মাটির নিচে ডেবে যেত। এখন অবশ্য সেখানে ব্রিজ, পাকা রাস্তা সবই হয়েছে। লোকমুখে শোনা যায়, পরবর্তীতে যখন ব্রিজ করা হয় তার আগে সেই খালটিতে 2টি জ্যান্ত মহিষ দেওয়া হয়। আমরা সবাই জানি গরু, মহিষ এরা পানিতে সাঁতার কাটতে পারে, কিন্তু যখন মহিষ দুটি পানিতে দেয়া হয়, মহিষ দুটি নিমিষেই পানিতে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বললেন, মহিষ দুটি পানিতে তলিয়ে যাওয়া দেখে মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি যেন নিমিষেই, মুহূর্তের মধ্যে মহিষ দুটিকে পানির নিচে টেনে নিল। মহিষ দুটি দেওয়ার পরে অবশেষে সেই খালে পিলার বসানো সম্ভব হয়, আর এরপরে এই খালের উপরে ব্রিজ করা হয়। যাই হোক, আমি ফিরে যাই আমার চাচার সাথে ঘটা ঘটনায়। রাত অনেক হবার জন্য আমার চাচা খাল পাড়ে এসে দেখে একটি নৌকাও নেই। সে ভাবতে থাকে এখন সে কিভাবে খালটি পার হবে। রাত অনেক হয়েছে, তাকে বাসায় ফিরতে হবে। তখন সে ভাবে 15 কি 20 মিনিট সামনে হেঁটে গেলেই একটি উঁচু জায়গা আছে, যেখানকার পানি হাঁটু কি কোমর অবধি হবে। সেখান দিয়ে গেলে খালটি পার হওয়া যাবে। এরপর সে হাঁটতে লাগলো এবং 15-20 মিনিট হাঁটার পর শেষে জায়গাটিতে পৌঁছেও গেল। সে খালের পানিতে নেমে গেল। মোটামুটি কোমর অবধি পানি ছিল। সে সহজেই খালটি পার হয়ে গেল। খাল পার হবার পর সে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। সে বাসায় যাবার উদ্দেশ্যে হাঁটছিল, হঠাৎ সে খেয়াল করে 7-8টি ছোট বাচ্চা তার পেছন পেছন আসছে। গভীর রাত, জনমানবহীন জায়গা, গ্রামের সবাই ঘুমিয়েও পড়েছে এবং সে জানতো সে যে পথ দিয়ে আসছে জায়গাটি ভালো না। তো সে ভালো করে বুঝতে পেরে গিয়েছিল তার পেছনে যারা আসছে তারা আসলে কি। ওই বাচ্চাগুলোর সাথে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সে হাঁটছিল আর ভাবছিল, যাই হয়ে যাক ওদের বুঝতে দেওয়া যাবে না। সে ভয় পাচ্ছে। সে মনে মনে যত সূরা জানতো সব পড়তে শুরু করলো। ভয়ে তার পুরো শরীর ঘেমে যাচ্ছে, কিন্তু তারপরেও সে এমনভাবে হাঁটছিল যেন সে কোনো ভয়ই পাচ্ছে না। তার মনে শুধু একটাই চিন্তা, কোনোভাবে ওদের বুঝতে দেওয়া যাবে না যে সে ভয় পাচ্ছে। এভাবে হাঁটতে হাঁটতে মিনিট 5 হাঁটার পর সে তার গ্রামের সীমানার ভিতরে ঢুকে যায়। এরপর সে পিছন থেকে শুনতে পায়, তোর মা লায়ের পাতা বিলিয়েছিল, তাই আজকের মতো তুই প্রাণে বেঁচে গেলি, না হলে আজকে তোর জীবনের শেষ দিন হতো। এ শুনে আমার চাচা দিক বেদিক শূন্য হয়ে পাগলের মতো বাড়ির উদ্দেশ্যে দৌড়াতে লাগলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের বোঝার স্বার্থে বলে দিই, লায়ের পাতাটি হচ্ছে লাউ গাছের পাতা, যা গ্রামের ভাষায় লায়ের পাতা বা নায়ের পাতা বলা হয়। তো যাই হোক, আমি ফিরে যাই আমার চাচার ঘটনায়। আমার চাচা দৌড়াচ্ছিল। পথে গ্রামের এক বয়স্ক মুরব্বী আমার চাচাকে দৌড়াতে দেখে তার কাছে ডাক দিল। পরিচিত কাউকে দেখতে পেয়ে আমার চাচা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে মুরব্বী আমার চাচাকে জিজ্ঞেস করলো, তুমি এত রাতে কই থেকে আসছো আর এইভাবে হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছ কেন? পরে আমার চাচা তার সাথে ঘটে যাওয়ার সকল ঘটনা ওনাকে খুলে বলেন। এগুলো শুনে মুরব্বী বলেন, বাবা, তোমার ভাগ্য ভালো। তুমি যে খালপাড় দিয়ে এসেছো সেটি খুব খারাপ জায়গা, তার উপর এত রাত, রাস্তায় একটি মানুষও নেই। স্বয়ং আল্লাহ তোমার সাথে ছিলেন, তাই তুমি প্রাণে বেঁচে ফিরেছ। আর তোমার মা লায়ের পাতা বিলিয়েছিল, তাই ওরা তোমাকে ছেড়ে দিয়েছে। এরপর আমার চাচা বাসায় চলে যায়। পরবর্তীতে ভয় পাওয়ার কারণে আমার চাচার বেশ কিছুদিন জ্বর ছিল।
কিন্তু তারপর সে আবার সুস্থ হয়ে যায় এবং পরবর্তীতে আর কোনো সমস্যাই তার সাথে হয়নি। তো এই ছিল আমার ঘটনা যা আমি শুনেছি আমার চাচার কাছ থেকে। সবাইকে ধন্যবাদ। আর বলে রাখি, এরকম আর অনেক ঘটনা আছে আমার কাছে, সময় পেলে আবার লিখে পাঠাবো। তো এই বলে তালুকদার মোহাম্মদ রাফি তার ঘটনা শেষ করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি তাকে তার এত চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনাদের কাছে যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা আপনাদের জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে, আমাদেরকে পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য আমাদেরকে ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো naim.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাই আমাদের আজকের পরবর্তী ঘটনায়, অর্থাৎ শেষ ঘটনায়। এই ঘটনাটি পাঠিয়েছেন টাঙ্গাইল থেকে ইব্রাহিম খলিল। আমি চলে যাচ্ছি তার ঘটনায়, যেভাবে তিনি বলেছেন। আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম খলিল, বাসা টাঙ্গাইল। আমি বাংলাদেশের একটি স্বনামধন্য সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আছি। চাকরির সুবাদে আমি ঢাকার আগারগাঁও তালতলায় এলাকার একটি কোয়ার্টারে থাকি, কিন্তু আমার বাবা মা টাঙ্গাইলে থাকেন। একদিন আমি অফিস ছুটি পেয়ে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বাসা থেকে বের হই। তখন আমার বাবা আমাকে ফোন দিয়ে বলেন তার জন্য একটি বড় দেখে বোয়াল মাছ কিনে আনতে। টাঙ্গাইল পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে দেখে আমি ঢাকা থেকে একটি বড় সাইজের বোয়াল মাছ কিনে তার সাথে আরও কিছু বাজার করে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হই। আমি টাঙ্গাইল এলেঙ্গা গিয়ে বাস থেকে নামি। আমি যখন বাস থেকে নামি তখন রাত আনুমানিক 9টা বাজে। এলেঙ্গা থেকে সিএনজি করে আমার বাসায় যেতে আনুমানিক ঘন্টাখানেকের মতো সময় লাগে। যথারীতি আমি এলেঙ্গা থেকে সিএনজিতে উঠি এবং ঘন্টাখানেকের মধ্যে বাসায় পৌঁছে যাই। বাসায় পৌঁছে আমি বাজারের ব্যাগটি আমার মায়ের হাতে দিই। মা ব্যাগ থেকে বাজারগুলো বের করেন। আমি ঢাকা থেকে যা বাজার করে নিয়ে গিয়েছিলাম সবই ঠিক ছিল, কিন্তু যেই বোয়াল মাছটি বের করলো দেখা গেল বোয়াল মাছটি একবারে শুকিয়ে কালো বর্ণের হয়ে গিয়েছে। এ দেখে আমরা সবাই হতবাক। পরে ভাবি হয়তো প্রিজার্ভ করা মাছ ছিল, তাই হয়তো এই 4-5 ঘন্টার জার্নিতে এমন হয়ে গিয়েছে। কিন্তু এতেও মন সাড়া দিচ্ছিল না, কারণ এমনটা তো হওয়ার কথা না। যাই হোক, এ নিয়ে আমরা তেমন মাথা ঘামাই না। আমি আমার মাকে মাছটি ফেলে দিতে বলি। যথারীতি সবার সাথে কথাবার্তা বলে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমানোর জন্য আমার ঘরে চলে যাই। আমার শরীরের ভেতর খুব একটা ভালো লাগছিল না। ভেবেছিলাম জার্নি করে এসেছি তাই হয়তো এমন লাগছে। এই ভাবতে ভাবতে আমার প্রচণ্ড বমি পায়। আমি ওয়াশরুমে গিয়ে অঝরে বমি করতে থাকি। এরপর আমার মা এসে আমার বুক মালিশ করে দেন, আমার মুখ ধুয়ে দেন। এরপর আমার মুখ মুছে আমাকে বিছানায় শুতে নিয়ে যান। ইতিমধ্যে আমার শরীরে প্রচণ্ড জ্বর চলে এসেছে। আমার মা বোয়াল মাছের এমন অবস্থা দেখে আর আমার হঠাৎ এমন অসুস্থ হয়ে যাওয়া দেখে সে বুঝতে পেরে যান এখানে কোনো সমস্যা হয়েছে। যাই হোক, আমার মা আমার মাথায় জলপট্টি দিয়ে আমাকে জ্বরের ওষুধ খাইয়ে দেন। এরপর আমি ঘুমিয়ে যাই। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি একটি কালো অবয়ব আমাকে বলছে, মাছ দিবি না? মাছ? আহ, খুব তৃপ্তি করে খেয়েছি তোর মাছ, দে না একটু মাছ। পরের দিন সকালে আমার স্ত্রী তার বাবার বাড়ি থেকে চলে আসেন। আমি আমার মা, বাবা আর স্ত্রীকে রাতের স্বপ্নের কথা বলি। তখন অবধি আমার শরীরে প্রচুর জ্বর। বিছানা থেকে উঠে দাঁড়ানোর শক্তিটুকু অবধিও আমার নেই। আগেই বলেছিলাম আমার মা কিছু একটা আন্দাজ করতে পেরেছে। আমার মা আমার বাবাকে দিয়ে মসজিদের হুজুরকে আমাদের বাসায় নিয়ে আসেন। হুজুর এসে আমাকে ঝাড়ফুঁক করে দিয়ে যান আর পানি পড়া দিয়ে যান। বলেন নিয়ম করে প্রতিদিন পানি খেতে, সব ঠিক হয়ে যাবে।
একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কিন্তু কিছুতে আমার অবস্থার উন্নতি হচ্ছিল না। উল্টা আমি দিন দিন আরো অসুস্থ হয়ে যাচ্ছিলাম। এই দেখে আমার স্ত্রী আমার মাকে বলে, মা, আপনারা তো অনেক চেষ্টাই করলেন, এবার বিষয়টা একটু আমাকে দেখতে দিন, দেখিয়ে আমি কিছু করতে পারি কিনা। এই শুনে আমার মা তার কথার সম্মতি জানায়, আর আমার স্ত্রী আমাকে নিয়ে সেই দিন বিকেলে রওনা হয়ে যান তার বাবার বাড়ির উদ্দেশ্যে। সে আমাকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে না গিয়ে সোজা চলে যায় আমার এক খালা শাশুড়ির বাসায়। আমার খালা শাশুড়ি সেই এলাকার বেশ নামকরা একজন কবিরাজ। আমি বিয়ের পর সে বাড়ি প্রথম গিয়েছিলাম তার বাসায়। আমাকে দেখে আমার খালা শাশুড়ি একটা মুচকি হাসি দিলেন। আমার স্ত্রী তাকে কিছু বলতে যাবেন, ঠিক তখনই সে একটা মুচকি হাসি দিয়ে বলে উঠলেন, তোরা কেন এসেছিস? আমি সেটা জানি। জামাই প্রথমবারের মতো আমার বাসায় এসেছে, তাকে ঘরে নিয়ে বিছানায় শুতে দে, বিশ্রাম করুক। আমি জামাইয়ের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তুই কিছুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। জামাই যেহেতু আমার বাসায় এসেছে, এখান থেকে সে সুস্থ হয়েই ফিরবে। এরপর আমি একটি বেডরুমে গিয়ে শুয়ে থাকি। আমার খালা শাশুড়ি বিভিন্ন রকমের খাবার বানিয়ে নিয়ে আসেন আমার জন্য, কিন্তু আমার শরীর অবস্থা এতই খারাপ, আমি কোনো খাবারই খেতে পারছিলাম না। আমার খালা শাশুড়ি খুবই জোরাজোরি করছিল খাওয়ার জন্য, কিন্তু আমি তাকে বোঝাতে পারছিলাম না কতটা কষ্ট হচ্ছিল, কতটা খারাপ লাগছিল আমার শরীরের ভেতর। তখন আমার খালা শাশুড়ি বলেন, খাও খাও, তোমার সাথে যে এখানে এসেছে সে আর এখান থেকে তোমার সাথে ফিরে যেতে পারবে না, তুমি এত চিন্তা করো না, তুমি খাও, আমি সব দেখছি। এরপর আমি খুব কষ্টে হালকা কিছু খাওয়া দাওয়া করি। এরপর আমার খালা শাশুড়ি আমার রুকাইয়া শুরু করেন। তিনি কিছু দোয়া পড়ে আমার কনিষ্ঠ আঙ্গুলি চেপে ধরেন। এরপর আমার আর কিছু মনে নেই। এরপরে কি হয়েছিল তা আমি শুনি আমার স্ত্রীর কাছ থেকে। আমার খালা শাশুড়ি নাকি আমার কনিষ্ঠ আঙ্গুলি চেপে ধরার পর আমি বলতে শুরু করি, কি হয়েছে, আমাকে ডেকেছিস কেন? তখন আমার খালা শাশুড়ি জিজ্ঞেস করেন, কে তুই, আর কেন এই ছেলের পিছনে পড়েছিস? তখন সেই জিনটি বলে, আমার নাম মাজির, আমি রাতের বেলা ব্রিজের উপর বসেছিলাম, তখন এই ছেলেটি বোয়াল মাছ হাতে নিয়ে যাচ্ছিল। ওর বোয়াল মাছের গন্ধে আমি পাগল হয়ে যাই, আর ওর পিছনে ওর হাতের বোয়াল মাছটি খাবার জন্য। তখন আমার খালা শাশুড়ি বলেন, তো মাছ তো খেয়েই নিয়েছিস, তাহলে আবার ওকে বিরক্ত করছিস কেন? তখন জিনটি বলে, আমি যখন ব্রিজে বসেছিলাম তখন ও যে গাড়িটিতে করে যাচ্ছিল সেটি আমার পায়ের উপর দিয়ে চলে যায়। ও আমাকে কষ্ট দিয়েছে, আমি ওকে ছাড়বো না। তখন আমার খালা শাশুড়ি বলেন, ছাড়বি না? আমার সাথে এখানে কারা রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছিস, বল, ওকে ছেড়ে যাবি নাকি নিজের প্রাণ হারাবি? তখন জিনটি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আচ্ছা চলে যাব, কিন্তু আমাকে 1 কেজি মিষ্টি আর একটি ছাগল দিতে হবে। তখন আমার খালা শাশুড়ি বলেন, তোকে শুধু মিষ্টি দেওয়া যেতে পারে, কোনো ছাগল দিতে পারবো না, যাবি নাকি মরবি বল? তখন জিনটি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আচ্ছা আমাকে মিষ্টি এনে দে, আমি চলে যাচ্ছি। তখন আমার খালা শাশুড়ি জিজ্ঞেস করেন, তুই চলে যাবি বুঝবো কিভাবে? তখন জিনটি বলে, আমি চলে যাওয়ার সময় তোর টিনের চালে সজোরে একটা আওয়াজ হবে।
এরপর বাজার থেকে মিষ্টি এনে আমার সামনে দেওয়া হলো। আমি নাকি মুহূর্তের মধ্যে সব মিষ্টি খেয়ে নিমিষে শেষ করে ফেলি। এরপর আমার স্ত্রী শুনতে পান টিনের চালে সজোরে একটি আওয়াজ হয়। এরপর আমি সুস্থ হই, আমার জ্বর, বমি সবই ঠিক হয়ে যায়। এরপরে আর কখনো কোনো সমস্যা হয়নি আমার সাথে। আলহামদুলিল্লাহ, এখন আমি ভালো আছি। তো এই বলে তিনি শেষ করেছেন তার ঘটনা। ধন্যবাদ মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাকে আপনার ঘটনার জন্য। তো এই ছিল আমাদের আজকের পর্বের 4টি ঘটনা। কেমন লাগলো আমাদের আজকের এপিসোড তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী যে কোনো আপডেট আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনার কাছেও যদি আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে, আমাদেরকে পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য আমাদের ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো naim.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে প্লিজ আপনারা ঘটনা পাঠান, না হলে আমরা আমাদের এই শো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো আজকের মতো আমি নাইম বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।